মিস্টার ইকবাল জানতে চেয়েছেন যে ই কমার্স বিজনেস ওয়্যারহাউস স্টার্টআপ এটার কোয়ালিফিকেশনটা কি এবং প্রসেসিং কি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ই কমার্স হোক আর ওয়্যার হাউস হোক, বেসিক্যালি রিকোয়ারমেন্ট হলো একটা ফিজিক্যাল লোকেশন থাকতে হবে। মানে ধরেন আপনি ই কমার্স করলেও একটা অফিস থাকতে হবে, সেই অফিসে বসে কম্পিউটার টম্পিউটার আছে, সেখানে লোকজন বসে কাজ করতেছে, এরকম থাকতে হবে। রাউন্ড দ্য ইয়ার বিজনেস হইতে হবে, সিজনাল হওয়া যাবে না। এবং অ্যাপ্রক্সিমেটলি ধরেন যে 40-50 হাজার ডলার ইনভেস্টমেন্ট লাগে, এরকম কোনো বিজনেস। আপনি যদি এমন কোনো বিজনেস ইনভেস্ট করেন, লেটসে 5,000 বা 10,000 ডলার ইনভেস্টমেন্টই করতে পারতেছেন, মোস্ট লাইকলি ইউএসসিএস এই বিজনেস অ্যালাউ করবে না। কারণ ই টু ভিসার একটা মূল উদ্দেশ্য হলো যাতে আমেরিকায় ইনভেস্টমেন্টটা আসে। এখন আপনি যদি খুবই শর্ট ইনভেস্টমেন্টে একটা বিজনেস করেন, যেটা ধরেন কথা কথা আমেরিকায় ইনভেস্ট করতেছেন 5,000 ডলার, আর ব্যাক এন্ডে হয়তো অন্য কোনো দেশে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, এইটা আবার ইউএসসিএস বিজনেসটা অ্যাপ্রুভ নাও করতে পারে। এই জন্য আমাদের সাজেশন হলো অ্যাপ্রক্সিমেটলি 40-50 হাজার ডলার ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট যদি করেন, যে বিজনেসই করেন, তখন ই টু ভিসার চান্সটা বেড়ে যায় আর কি। মিস্টার ইকবাল ফারুক মেহেদি হাসান, হ্যাঁ, আমি ভাইয়াকে কে ঠিক ঠিক জিজ্ঞাসা ঠিক। করছি। হুম, হুম। ভাইয়া, আমি ফার্স্ট ফ্লোর ফ্লোর দিচ্ছি মিস্টার ইকবাল ফারুককে। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার বাসা বাংলাদেশেই, ঢাকাতে। জি, থ্যাংক তো ইউ। আমার এক ফ্রেন্ড আছে ইউএসএ তে, তো ওর সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে আম, ওর আবার ক্যাপিটাল নাই, তো আমি চাচ্ছিলাম টাকাটা আমি দিতে। আমি 40,000 বা 50,000 ডলার ইনভেস্ট করার মতো আমি পারবো আর কি। তো এটা আমি কিভাবে করতে পারি? এটাই একদম প্রথমে হলো যে আপনার যে ফ্রেন্ড, ওনার সঙ্গে আপনি প্রথমে একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে। বুঝছেন, ধরেন এলএলসি বা সি কর্প। একদম প্রথমে উনি উনি কোন স্টেটে থাকে জানেন? আম, এখন তো আমার ঠিক মনে পড়তেছে না। সমস্যা নেই, উনি যেখানে থাকে সেইখানকার একজন সিপিএ, সি সিপিএ চার্টার্ড পাবলিক অ্যাকাউন্টেন্ট বলে, সিপিএ বললে উনি বুঝবে। একজন সিপিএ খুঁজে বের করেন, খুঁজে বের করে তার মাধ্যমে একটা বিজনেস ওপেন করেন পার্টনারশিপে। ধরেন আপনার থাকবে 55%, ওনার থাকবে 45%, করে বিজনেস ওপেন করার, এবং ওই বিজনেসে উনি নিজেই হবে হলো আপনার আপনার যে ফ্রেন্ড, সে হবে হলো রেসিডেন্ট এজেন্ট। হওয়ার পরে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে নেক্সট কোয়েশ্চেন হলো হচ্ছে টাকা। এখন এই টাকাটা হলো টাকা ট্রান্সফার করার ব্যাপারে আপনারা যদি চান, আমাদের কিছু পরিচিত প্রতিষ্ঠান আছে, সিঙ্গাপুরে আছে, দুবাইতে আছে, আর অনেক জায়গায় টার্কিতে আছে, পরিচয় করে দেবো, তাদের মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করবেন। টাকাটা যখন চলে আসবে, আসার পরে ওই সিপিএ, আগের যে সিপিএ, তিনি হয়তো একটা সার্টিফিকেট ইস্যু করবে আমাদেরকে, যে হ্যাঁ এই এই বিজনেসের জন্য এত টাকা আছে, এটা লিগ্যাল সোর্সে আসছে, তখন আমরা কাজ করা শুরু করব। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া, টাকাটা বাংলাদেশ থেকে কি মানে পাঠানো যাবে না ব্যাংকের মাধ্যমে? বাংলাদেশ থেকে সাধারণত পাঠানো যায় না, তবে আপনি যদি কোনোভাবে পাঠাইতে পারেন, দ্যাটস ওকে, ইদার ওয়ে। টাকাটা শুধু আমেরিকার ওই বিজনেস অ্যাকাউন্টে টাকা মানে লিগ্যাল চ্যানেলে আসলেই হয়ে যাবে। আসলেই হবে। জি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। মিস্টার ফারুক, আপনার হ্যান্ড রেইজ দেখতে পাচ্ছি, আপনি চাইলে আপনার কোশ্চেনটা করতে পারেন। জি, আসসালামু হ্যালো। আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। জি। জি ভাইয়া, আমি ওই ইবি3 অ্যাপ্লাই করছিলাম বিডিবি সলিউশন জি। 2024 মার্চে। ওরা ওই এলসি ফাইলিং করছে, এখানে এলসি অ্যাপ্রুভাল হয় নাই। বাট এর মধ্যে আমি ওই ই কমার্স বিজনেস ওয়্যার হাউস নিয়ে বিজনেস ই2 কি কোয়ালিফাই করতে পারবো? জি পারবেন। রিকোয়ারমেন্ট ওইটাই, একটা ফিজিক্যাল লোকেশন থাকতে হবে। ফিজিক্যাল মানে ফিজিক্যাল বলতে হ্যাঁ, এখানে আমি পেনসিলভেনিয়াতে করতে চাচ্ছি একটা ওয়্যার হাউস নিয়ে। জি তখন ওয়্যার হাউসের মাধ্যমে আমি একটা গোডাউন, মানে আমাদের দেশীয় ভাষায় যেটা, ওই গোডাউন নিয়ে আমার আবার ফুল ফ্যামিলি B1 B2 বিষয় আছে, জি বুঝছেন? জি তো আমরা যদি পেনসিলভেনিয়া একটা ওয়্যার হাউস নিই, ওয়্যার জি হাউসের মাধ্যমে যদি একটা লাইসেন্স ক্রিয়েট করে ই কমার্স বিজনেসে করার জন্য, যখন ওয়্যার হাউসটা নেব, ওইটা কি ওইটার মাধ্যমে ওখানে যদি 50-60 হাজার ডলার ইনভেস্ট করি, ওইটার জি মাধ্যমে কি ইকুই বিষয়ে কোয়ালিফাই করা যাবে? জি যাবে। ওকে মিস্টার থ্যাংক ইউ, ফারুক, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো স্যার। মাচ। তাহলে আপনার সাথে কমিউনিকেশন করার জন্য কিভাবে যোগাযোগ আমাদের করতে পারি? ঢাকা ইমেলের অফিসে মাধ্যমে? যোগাযোগ করলেই হয়ে যাবে, আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করলেই হয়ে যাবে। মিস্টার জাহিদুল ইসলাম, আপনি কোয়েশ্চেন করেছিলেন কিউএনএ তেও, সো আই রিকোয়েস্ট মিস্টার ইসলাম টু রেজ ইওর কোয়েশ্চেন। ইটু থেকে গ্রিন কার্ডের প্রসিডিউরটা কি? ইটু, যদি আপনি যেটা বললেন যে আফটার 1 ইয়ার তারা আমার প্রফিটেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমার কন্টিনিউটি, বিজনেস কন্টিনিউটি, এটা অ্যাসেস করবে। সো হোপ আফটার 1 ইয়ার ইজ ওকে। তাহলে তারপরে কতদিন পরে আমরা গ্রিন কার্ড, যারা যাবে গ্রিন কার্ডের জন্য এলিজেবল হবে? আচ্ছা, ই টু ভিসা আপনাকে কখনো গ্রিন কার্ড দিবে না। ই টু ভিসার কাজ হলো শুধুমাত্র আপনি আসবেন, বিজনেস করবেন, কন্টিনিউ করবেন, রিনিউ করবেন, থাকবেন, দ্যাটস ইট। গ্রিন কার্ডের জন্য আপনাকে অন্য কোনো ক্যাটাগরির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরুন ই টু থেকে কমন ক্যাটাগরি হলো EB5।
আপনি শুরুতে যে বিজনেসটা শুরু করছিলেন সেই বিজনেসটা যখন গ্রো করতে করতে যখন এটা চলে যাবে $800,000 যদি বিজনেস গ্রো করতে পারেন, তখন আপনি EB-5 এর জন্য এলিজেবল হবেন, তখন EB-5 আবেদন করবেন, ওইটা একটা হইতে পারে। আবার EB-3 এর মাধ্যমে করতে পারেন, সেটা হইতে পারে NIW বা EB-1, অন্য যে কোনো ক্যাটাগরির মধ্যে, ফ্যামিলি বেসড সেসবের মাধ্যমে হইতে পারে, কিন্তু E2 বাই ইটসেলফ আপনাকে কখনো গ্রিন কার্ড দিবে না। দ্যাটস আফটার 1 ইয়ার পরে যদি প্রোগ্রেস ভালো না থাকে তাহলে আমাকে তারা কিক আউট করে দিবে, তাই তো? তারা আপনাকে কিক আউট করে দিতে পারে, জি, ভিসা রিনিউয়াল জি। নাও দিতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, এটাই আমার কোশ্চেন ছিল। আমি একজনের হাত দেখতে পাচ্ছি ইউজার, আপনি কোয়েশ্চেনও করেছেন, যেহেতু আপনার নামটি নেই আমি আসলে আপনাকে নাম ধরে মেনশন করতে পারছি না, আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। স্যার, আমার একটা ব্যাপার জানার ছিল, অ্যাজ এ ফিমেল আমি কি ধরনের মানে ই টু ভিসাটাই আমি প্রেফার করছি, সেক্ষেত্রে আমি সর্বনিম্ন কত ইনভেস্ট করতে হবে, বা ই কমার্সের রিলেটেড কোনো কিছু কি আমি করতে পারবো কিনা, বা কি কতটুকু সর্বনিম্ন ইনভেস্ট করলে আসলে আমি ই টু ভিসাটা পেতে পারি, বা আমার প্রসেসিংটা কিভাবে হবে, বা আমি কিভাবে আপনাদের সাথে শুরু করতে পারি আমার এই জার্নিটা। E2 ভিসা মেল ফিমেল কোনো ইস্যু না। মেলদের জন্য যে যে আইন কানুন, ফিমেলদের জন্য একই একই টাইপের রিকোয়ারমেন্ট। জি, আপনি ই কমার্সে পারবেন, এটা ফিজিক্যাল লোকেশন থাকতে হবে, ফিজিক্যাল বিজনেস থাকতে হবে, অ্যারাউন্ড $40,000-50,000 ইনভেস্ট করতে হবে। বাকি যে কথা এতক্ষণ বললাম একই কথা আপনার সেম। ক্ষেত্রে। আচ্ছা, সেম সেম। সেক্ষেত্রে আপনি আরেকটা ব্যাপার যেটা বলেছিলেন যে ওখানে একটা ফিজিক্যাল অফিস বা এই রিলেটেড একটা, তো অফিসটা আসলে এমন আছে কি যে এত স্কোয়ার ফিটের একটা অফিস হতে হবে বা এতজন এমপ্লয়ি রিকোয়ার, এরকম কিছু কি প্রয়োজন? এটা হলো বিজনেসের জন্য রিজনেবলি যেটা জরুরি। যেমন ধরেন আপনি যদি একটা রেস্টুরেন্ট ওপেন করেন, তাহলে রেস্টুরেন্টের জন্য যে যে যেহেতু লোকেশন, আর আপনি ই কমার্স বিজনেসের জন্য লোকেশন তো একরকম হবে না। ওই বিজনেসের সেম জন্য হবে না? রিজনেবল যেটা সেটা হলেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো স্পেসিফিক ভাবে কত স্কোয়ার ফিট হতে হবে বা এরকম কিছু না, বা এমপ্লয়ি সংখ্যাও না, জাস্ট একটা অ্যাড্রেস ইউজ করা, সেই অনুযায়ী লাইসেন্সটা নেওয়া, এবং পরবর্তীতে সর্বনিম্ন আমি কত ইনভেস্ট করতে পারি, মানে একদম সর্বনিম্ন যেটা ইনভেস্ট আমাকে করতেই হবে এই ক্যাটাগরিতে ইলিজিবল হতে আমি হলে। বলবো আমি বলবো অ্যাপ্রক্সিমেটলি 50,000 চিন্তা করে রাখেন। সেক্ষেত্রে এই 50,000টা যেটা আপনি অলরেডি বলেছেন, 55% হচ্ছে ওখানকার লোকাল, যিনি যার সঙ্গে আমি মানে বিজনেসটা স্টার্ট করব, আর বাকি 45% আমাকে পে করতে হবে, না এভাবে? না না, আপনার 55% এবং ওনার লোকাল যদি কেউ থাকে তার 45%, এবং ও আচ্ছা আপনার আচ্ছা, সরি। 55%-এর ভ্যালু হইতে হবে $50,000। আমার 55%-এর হতে হবে $50,000। আচ্ছা আচ্ছা, আর বাকি 45% যেটা ইউএসএ থেকে যিনি আমাকে এই ব্যাপারটাতে হেল্প করবে, তিনি হচ্ছে বাকি $50,000 মতো, বা 45%-এ যা আসবে এরকম। জি জি জি। আর আরেকটা কোশ্চেন ছিল আমার, যেটা হচ্ছে আমি যদি বাংলাদেশ থেকে টাকাটা ট্রান্সফার করতে চাই, ওখানে যে অ্যাকাউন্টটা করেছে, সেক্ষেত্রে কি আমি আমার বাংলাদেশের কোনো অ্যাকাউন্ট থেকে, বা একইভাবে আমি এটা আসলে টাকাটা ট্রান্সফার করতে পারি, যেহেতু বাহিরে আমার এরকম কোনো সুযোগ নেই যে আমি বাহির থেকে কোনোভাবে পেমেন্টটা ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমি কি বাংলাদেশ থেকে আমরা এটা করতে আপনাকে পারবো? টাকা ট্রান্সফারের ব্যাপারে হেল্প করতে পারবো না। আমরা যেটা করতে পারবো, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিতে পারবো, এবং এমন না যে তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনিও খুঁজে জি। বের করতে পারেন। ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা কাজ করবে। আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। এই সার্ভিসটা আমরা দেই না। ওকে, তাহলে আরেকটা ব্যাপার, যেটা টোটাল যে অ্যামাউন্টটা প্লাস 50,000 USD যেটার কথা বলেন, এটা কি আমাকে এট এ টাইম ওই দেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, নাকি আমি ইনস্টলমেন্ট মানে 10,000, 5,000, 15,000 এভাবে করে দিতে পারবো, বা দশ এটা একটা পনেরো টাইম ফ্রেম কি হ্যাঁ, আছে? আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন, কিন্তু যখন আপনার অ্যাপ্রক্সিমেটলি $50,000 চলে আসছে অ্যাকাউন্টে, তখন আমরা হুম কাজ হুম। শুরু করতে পারবো। আচ্ছা, তো এটার কি কোনো একটা টাইম আছে যে আমাকে 3 মাসের মধ্যে টোটালটা দিয়ে ফেলতে হবে, বা 1 ইয়ার হতে পারে? না, এরকম কোনো টাইম ফ্রেম নেই। মানে আমার যখন $50,000 ইউএস অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে, দেন আমি আপনাদের সঙ্গে ইটোভেসের প্রসেসিংটা স্টার্ট করতে পারবো? আপনি আগেও শুরু করতে পারেন, কারণ এই যে শুরু থেকেই যে ধরেন আপনি একটা বিজনেস ওপেন করতেছেন, আপনি একজন রেসিডেন্ট এজেন্ট নিয়োগ দিচ্ছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতেছেন, তখনও হয়তো আমাদের কাছ থেকে কিছু গাইডলাইন লাগতে পারে। তো জি জি। অনেকে যেটা করে শুরুতেই আমাদেরকে রিটেন করে, আমাদের সাথে কাজ শুরু করে তারপরে ওই কাজগুলি বাইরে থেকে করতে থাকে। আমরা তাদেরকে কিছু ওকে। গাইডলাইন দিতে থাকি, সেভাবে করতে থাকে। করার পরে যখন টাকাটা ট্রান্সফার হয়ে চলে আসলো, যখন সিপিএ সার্টিফিকেট পাইলাম, তখন আমরা আমাদের অ্যাকচুয়াল কাজ শুরু করলাম। আবার আপনি যদি বলেন যে না, দরকার নেই, আমার শুরুতে আপনাদের লাগবে, আমি আগে সবকিছু করে সিপিএস সার্টিফিকেট আসার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব, চাইলে সেটাও করতে পারেন, আবার চাইলে শুরুতেও করতে পারেন। ওকে ওকে, সেক্ষেত্রে আপনাদের এটা কোশ্চেন করাটা এখানে ঠিক কিনা আমি বুঝতে পারছি না। কোনো আপনাদের তো অবশ্যই একটা চার্জ আছে, তো সেক্ষেত্রে আমি এই চার্জটা কিভাবে দিব আপনাদেরকে?
আমাদের ওই যে প্রথমে একটা চুক্তি স্বাক্ষর হবে আপনার সঙ্গে, এবং আমাদের জি ফি জি। আমাদের ফি এবং অন্যান্য সবকিছু ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে গেলেই এখানে দেখবেন লিগ্যাল হ্যাঁ ফিজ হ্যাঁ। নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে টু ভিসা সহ সব সার্ভিসের টাকা পয়সার হিসাব নিকাশ দেওয়া আছে। ওইটা আমাদের ফি। তো আপনি প্রথমে যখন আমাদের সাথে কাজ শুরু করবেন, আমরা একটা চুক্তি স্বাক্ষর করবো আপনার সঙ্গে, সেখানে আমাদের যে জি। ফার্স্ট ইনস্টলমেন্টের যে টাকাটা, সেই টাকাটা আপনি আমাদেরকে পে করবেন, তারপরে আমরা কাজ করা শুরু করবো। তারপরে আমরা পরবর্তীতে এগ্রিমেন্ট অনুযায়ী যেভাবে এই পেমেন্ট গুলো ওভাবে দিব। এক্স্যাক্টলি। আর সেক্ষেত্রে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন এরকম কোনো এডুকেশনাল কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে আমাকে এতটুকু শেষ করে এটা শুরু করতে হবে, ইনভেস্টমেন্ট এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু না। এরকম কিছু নেই, আচ্ছা। তো কাইন্ডলি যদি আমাকে একটু মানে এই চ্যাট বক্সে আপনাদের ওয়েবসাইট লিংকটা দেওয়া হতো, তাহলে আমি ওখান থেকে আসলে একটু চেক আউট করে নিতে পারতাম। জি, আমাদের আমাদের টিমের পক্ষ থেকে একজনকে একটু এই লিগ্যাল ফিজ লিঙ্কটা একটু দিয়ে দিও প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আমি লাইভ থেকে দু একটা কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ফেসবুক লাইভে অনেকগুলো কোশ্চেন এসেছে, যেগুলোর অ্যান্সার আপনি অলরেডি করে দিয়েছেন, সেটা আমি একটু সংক্ষেপে বলবো। এর মধ্যে মিস্টার সুমন বড়ুয়া জিজ্ঞাসা করেছেন টু টু গ্রিন কার্ড পসিবিলিটি কতদূর আছে এই ব্যাপারে। এই কোশ্চেনটা কয়েকবারই এসেছে। এবং এর বাইরে মিস্টার আলামিন, মিস্টার জাকারিয়া এবং মিস্টার নূর মোহাম্মদ জিজ্ঞাসা করেছেন যে B1 B2 থেকে আমরা টু ভিসার পসিবিলিটি কতটুকু। ভাইয়া মোটামুটি আপনি অ্যান্সার করে দিয়েছেন একবার। তারপর আর একটু বলি, শুরুতে আগে আগে একবার বলছি যে টু ভিসা কিন্তু আপনাদেরকে গ্রিন কার্ড দিবে না। টু ভিসা আপনাকে দিবে হলো আপনি আমেরিকায় আসবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রিনিউ করে করে থাকবেন। কিন্তু প্যারালালি আপনি অন্য গ্রিন কার্ডের জন্য ব্যবস্থা নিতে পারবেন। সেটা EB3 হইতে পারে, ফ্যামিলি বেসড হইতে পারে, এমপ্লয়মেন্ট বেসড হইতে পারে, মোস্ট কমন হলো EB5, সেটা হইতে পারে। ওইগুলোর জন্য আপনার প্রিপারেশন নিতে থাকবেন। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হলো B1 B2 থেকে কি আপনি টুতে যেতে পারবেন কিনা, উত্তর হলো ইয়েস, পারবেন, খুবই সহজে পারবেন। বিশেষ করে একটা কথা বলি, অনেকে আছে F1 ভিসায় আসে, F1 ভিসায় তারা পড়াশোনা করছে, তাদের যে স্পাউস এফ টু ভিসা কিন্তু আমেরিকায় কাজের সুযোগ পাচ্ছে না। আপনার চাইলে F2 তে যিনি আছেন তিনি কিন্তু E2 তে গিয়ে বিজনেস করতে পারেন। বিজনেস করে আপনি টাকা পয়সা ইনকাম করলেন, আর আপনার স্পাউস যিনি F1 এ আছে সে পড়াশোনা করতে পারলো। দিস ইজ এ গুড কম্বিনেশন। আপনারা এই বেনিফিটও নিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে মিস্টার মুর্শেদ আলী কোশ্চেন করেছেন, ক্যান আই ডু এগ্রিকালচার বিজনেস অন টু ভিসা? জি। তো ভাইয়া থ্যাংক ইউ। মিস্টার মোর্শেদ, আপনি বিজনেস করতে পারবেন। রাজু ভাই, আপনি যদি ভিডিও পুরো সেশনটা দেখে থাকেন, আই হোপ আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন। এরপরে আমি মিস্টার সোমেন ঘোষ থেকে একটা কোশ্চেন নিচ্ছি। উনি জানতে চেয়েছেন, ভাই দিস ইজ ভেরি কমন, আপনি মাত্রই বললেন, ক্যান আই গেট মাই ফ্যামিলি উইথ মি অন টু ভিসা? উত্তর হলো যে হ্যাঁ, আপনি আপনার স্পাউস এবং আপনার 21 বছরের নিচে যদি কোনো সন্তান থাকে, আপনারা সবাই টু ভিসা বা এবং এর ডিপেন্ডেন্ট হিসেবে আমেরিকায় আসতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। এরপর মিস্টার জাহিদুল ইসলাম আবার কোশ্চেন করেছেন যে NIW থেকে টুতে যাওয়া পসিবল কিনা, অ্যালাউ আছে, অ্যালাউ করে কিনা? আচ্ছা, তো এনআইডব্লিউ থেকে তো টুতে যাওয়ার কোনো দরকার নেই। এনআইডব্লিউ মানে হলো, মানে এনআইডব্লিউ বলতে যদি আপনি মিন করেন যে এনআইডব্লিউ অ্যাপ্রুভ হয়ে গেছে, গ্রিন কার্ড পেয়ে, এনআইডব্লিউ তে তো আপনি গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন, তারপর আবার আপনি টুতে কেন যাবেন? এমন যদি আপনি মিন করেন যে আপনার এনআইডব্লিউ I-140 অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আপনার I-485 এর জন্য আপনি এখনো ডেট আসে নাই, আপনি প্রায়োরিটি ডেটের জন্য ওয়েট করতেছেন, এই যে মাঝখানের যে 1-1.5 বছর টাইম, আপনি যদি এই 1-1.5 বছর টাইম টুতে যেতে চান, হ্যাঁ যেতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে জাস্ট এনআইডব্লিউর ফার্স্ট পার্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে কিন্তু এমন না যে আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন। মানে আপনাকে স্টিল অন্য কোনো না কোনো ভিসায় থাকতে হবে। আপনি হয় F1 ভিসায় আছেন বা H1B-তে আছেন, কিছু একটা আছেন। I-140 অ্যাপ্রুভাল কিন্তু আপনাকে কোনো স্ট্যাটাস দিচ্ছে না। তো শর্ট অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, আপনার যদি এমন হয় যে I-140 অ্যাপ্রুভড, I-485 প্রায়োরিটি ডেটের জন্য ওয়েট করতেছেন, তাহলে ডেফিনেটলি আপনি টুতে যেতে পারেন, সমস্যা নেই। তার জাস্ট আরেকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, অলদো মানে আমাদের সময় অনেক হয়ে গিয়েছে। একটা কোশ্চেন তুলসী ঘোষ উনি জিজ্ঞাসা করেছেন যে আহ, বাংলাদেশ থেকে উনি ডিরেক্টলি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। এই কোশ্চেনটা 3-4 বার এসেছে ভাই, এই জন্য আমরা জিজ্ঞাসা করলাম। সো দ্যাট আপনি যদি আরেকবার একটু মেনশন করে দেন। কি বাংলাদেশ থেকে টুর জন্য আবেদন করতে পারবে নাকি? জি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারবেন। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে শুধু একটা ছোট অ্যাডিশনাল চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশ থেকে সরাসরি টাকা ট্রান্সফার করে আমেরিকায় আনা যায় না। যেটা ধরেন আপনি যদি দুবাই থাকেন, টার্কি থাকেন, সিঙ্গাপুর থাকেন, এসব দেশ থেকে সরাসরি আনা যায়। তো ওই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য ওইরকম কোনো একটা থার্ড থার্ড কান্ট্রি যেখান থেকে টাকা ট্রান্সফার করা আনা যায়, তাদের কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাকে টাকা ট্রান্সফার করে আনতে হবে। এইটুকুই অ্যাডিশনাল ঝামেলা। এর বাইরে বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের কোনো পার্থক্য নেই। মিস্টার খান কোশ্চেন করেছেন, ইফ দ্য সোর্স অফ মানি ইজ ফ্রম গিফট ফ্রম সামওয়ান উইদিন USA, will it be considered as a qualifying investment?
ভাইয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে গিফট, কিন্তু এখানে একটা কথা আছে, গিফট শুনতে যত সহজ মনে হয় এত সহজ না কিন্তু, কারণ যাদের কাছে টাকা আছে তারা আপনাকে গিফট দিতে চাবে না, তাই না? আপনি চিন্তা করেন, আমেরিকায় যার কাছে টাকা আছে সে হয় কোনো একটা বাড়ি কিনে ফেলা রাখছে, বা সে হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করছে, বা কোনো না কোনো ইনভেস্টমেন্ট রাখছে, সে তার ব্যাংকে শুধু শুধু টাকা ফেলে রাখেনি। ফলে যার কাছে টাকা আছে সে আপনাকে এত সহজে দিবে না, বাট যদি দিতে চায় মোস্ট ওয়েলকাম। সেক্ষেত্রে যেটা বললাম যে এই ইট মাস্ট বি এ লিগাল গিফট। আইআরএস এর একটা ফর্ম আছে, আমি ফর্মের নামটা ভুলে গেছি। যে কোনো সিপি এর কাছে গেলে তারা বলতে পারবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে গিফট দিতে হবে। যদি কেউ গিফট দেয়, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া। ভাইয়া আরেক মিস্টার খান, probably the same Mr. Khan, he asked the similar question again, যে E2 ভিসাতে স্পাউস কাজ করতে পারবে কিনা। So আচ্ছা, ভাইয়া, এটা একটা that's গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি মূল টু অ্যাপ্লিকেন্ট, উনি বাইরে কাজ করতে পারবে না। উনি শুধু ওই বিজনেসটাই কন্টিনিউ করবে, বিজনেসটা রান করবে। কিন্তু যিনি স্পাউস, সে স্পাউস তার যোগ্যতা অনুযায়ী যে কোনো চাকরি করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে আপনার যদি আমেরিকায় একটা টু ভিসার বিজনেস থাকে, ওই বিজনেসে কাজ করার জন্য কিন্তু আপনি আরো অ্যাডিশনাল লোক বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন, বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবেন। তার মানে হলো যে ধরেন আপনি অ্যাপ্লিকেন্ট, আপনি ওই বিজনেসটা কন্টিনিউ করতেছেন, আপনার স্পাউস বাইরে চাকরি করতেছে, আবার আপনি আপনার বিজনেসে কাজ করার জন্যই বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে লোক নিয়ে আসতে পারবেন। ভাই সৌমেন ঘোষ থেকে আমি আর দুটা কোশ্চেন নিয়ে নিচ্ছি একটু হুম, হুম। রিলেটেড, যেহেতু উনি জিজ্ঞাসা করেছেন যে ইজ স্পিকিং ইংলিশ ম্যান্ডেটরি ফর E2 ভিসা এন্ড হাউ মেনি এমপ্লয়িজ শুড আই কিপ ইন মাই E2 ভিসা। না, ইংলিশ স্পিকিং একেবারেই ম্যান্ডেটরি না, কিন্তু বিজনেস করতে গেলে টুকটাক বেসিক ইংলিশ তো লাগবেই, এটা তো আপনার কাস্টমারদের সাথে কথাবার্তা বলতে হবে। আর এমপ্লয়ি ডিপেন্ড করে আপনার বিজনেসের উপর, আপনার বিজনেসে যতজন এমপ্লয়ি এফোর্ড করতে পারবেন ততজন নেবেন। মানে বিজনেস যত বড় হবে এমপ্লয়ি তত বেশি হবে, বিজনেস যত ছোট হবে এমপ্লয়ি তত কম হবে, এটি। ভাইয়া মিস্টার কামরুল জিজ্ঞাসা করেছেন, ক্যান ডিপেন্ডেন্ট সান স্টাডি ইন ইউএসএ, ডু স্টাডি ফ্রি ইন ইউএসএ? সো হ্যাঁ, ফ্রি বলতে স্টাডিটা। এখানকার এখানকার যে পাবলিক স্কুল তো এমনিতেই ফ্রি, কাজেই যারা টু ডিপেন্ডেন্ট বাচ্চারা তারা ডেফিনেটলি পাবলিক স্কুলে যেতে পারবে, পাবলিক স্কুলে পড়াশোনা করতে পারবে, কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যারা অ্যাজ এ টু অ্যাপ্লিকেন্ট, আপনি বা আপনার ফ্যামিলি, সরকারি কিছু অ্যাডিশনাল বেনিফিট আছে, যেমন ধরেন হেলথ ইন্স্যুরেন্স। যে হেলথ ইন্স্যুরেন্সগুলিতে ফেডারেল ফান্ডিং আছে সেগুলির জন্য আপনারা এলিজিবল হবেন না। তারপরে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এইগুলির ক্ষেত্রে সচেতন হতে হবে। বাচ্চারা স্কুলে পড়তে পারবে, সমস্যা নেই। তো এইগুলি নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে তখন, এবং এটা স্টেট টু স্টেট ভ্যারি করে, এক এক স্টেটের রিকোয়ারমেন্ট এক এক রকম, রুলস এক এক রকম, সেই স্টেটের রুলস আপনারা ফলো করবেন। মিস্টার আলামিন জিজ্ঞাসা করেছেন, অলরেডি ডিসকাশনে কয়েকবার চলে এসেছে, হাউ মাচ ইজ রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট ফর E2 ভিসা। ভাই আপনি যদি আরেকবার একটু ক্লারিফাই করতেন। $50,000, মানে এটার ফিক্সড কোনো অ্যামাউন্ট না, এটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপরে, বাট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট জাস্ট মনে রাখেন যে $50,000। Yeah. Another question from Miss Runki. Can we apply with Bangladeshi passport for E2 visa? জি, পারবেন। আচ্ছা ভাইয়া, মিস্টার আলমের একটা কোশ্চেন, আমরা অলমোস্ট শেষের দিকে, সো মিস্টার আলম আবার যে কোশ্চেনটা করেছেন, হাউ মাচ ওনারশিপ পার্সেন্টেজ ইজ রিকোয়ার্ড ফর E2 ভিসা। আই গেস ভাইয়া হয়তো করেছেন। অ্যাটলিস্ট 51%, মনে রাখার সুবিধার্থে ধরে রাখেন 55%। থ্যাংক ইউ ভাইয়া। Okay, so Mr. Kamrul had another question. Is ambulance service business support E2 business? হ্যাঁ, Yes, অ্যাম্বুলেন্স সার্ভিস it হতে is. পারে, হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভাইয়া। আমাদের মোটামুটি আজকে যে সেশনটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি ইনসাইটফুল, এন্ড আই হোপ যারা E2 নিয়ে ইন্টারেস্টেড ছিলেন তাদের বেসিক ইনকোয়ারিজ গুলো ছিল সেগুলো অ্যান্সার্ড হয়ে গিয়েছে। এন্ড ডেফিনেটলি ইউ ক্যান অলওয়েজ রিচ আউট আমাদের ওয়েবসাইটের থ্রুতে, এন্ড ইউ ক্যান অলসো গেট আওয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম আওয়ার ক্যাপশনস। সো আপনাদের বাকি যে কোয়েশ্চেন গুলো আছে, ইউ ক্যান ড্রপ ইউর কোয়েরিজ দেয়ার, সেট অ্যাপয়েন্টমেন্ট উইথ আস, সো দ্যাট আমরা আপনাকে আপনার ইমিগ্রেশন জার্নিতে হেল্প করতে পারি। উইথ দ্যাট ভাইয়া, ফর টুডে আমরা আজকের জন্য E2 এর যে সেশনটা ছিল ওটা শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস টুডে। হোপফুলি নেক্সট সেশনে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, স্টে ইনফর্মড এন্ড স্টে উইথ আস।